আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ নববর্ষ। একটি বছর শেষ করে আরেকটি বছরে আমরা পদার্পণ করলাম। বাংলাদেশে আসলে অনেক কিছুই ঘটে যাচ্ছে। এর মধ্যে সর্বোচ্চ যে ঘটনাটি ঘটে গেল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু। সেটা আসলে সবাইকেই শোকাহত করেছে। আমরা সবাই শোকাহত। গতকাল আসলে সকল মিডিয়ার চোখ ছিল ওইদিকে, তার জানাজাটা, এবং বাংলাদেশের সর্ববৃহৎ জানাজা হিসাবে এটাকে কাউন্ট করা হবে। মানে এত লোকের ভালোবাসায় সিক্ত হয়ে যাওয়া উদাহরণ খুবই কম, এবং স্বাভাবিক একটা মৃত্যু হয়ে যে তিনি গিয়েছেন, এটা যেন আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করি এবং আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক। আরেকটি খবর কালকে থেকে আজকে পর্যন্ত এখনো টক অফ দ্য টাউন, সেটা হলো জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের একটি সাক্ষাৎকার নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। খুব আলোচনায় আলোচিত এই খবরটা। সেই খবরটা হলো ভারতের সাথে গোপন বৈঠক। আসলে মিডিয়া কি না পারে, মিডিয়ার যে অবস্থা আমাদের বাংলাদেশে, যে নিজস্ব মিডিয়া না থাকলে যে মিডিয়ার অপপ্রচারের শিকার হতে হয়, সেটা কিন্তু জামায়াত আমির জনাব শফিকুর রহমান বুঝেছেন যে তার কথাটাকে কি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমাদের সচেতন মহলের উচিত এই বিষয়টি নিয়ে কথা বলা এবং জোরালোভাবে কণ্ঠে তুলে আনা যে আসলে মিথ্যা প্রোপাগান্ডা সরানো হচ্ছে। সঠিককে সঠিক বলতে হবে, জামাত ভুল করলে ভুলটা আনতে হবে, কিন্তু একটা সহজ জিনিসকে কেন অন্যভাবে উপস্থাপন করা হবে, সেটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। বিষয়টা ইতিমধ্যে সবাই জেনে গেছেন আশা করি। যে তিনি কথাটা ওভাবে বলেননি। তিনি যখন অসুস্থ ছিলেন, ওনার যখন বাইপাস সার্জারি হচ্ছিল, তখন ওনার সাথে অনেকেই সাক্ষাৎ করতে গিয়েছেন তার ভালো মন্দ এবং দেখার জন্য। তো সেইভাবেই ভারতের কিছু কূটনীতিক তার সাথে যোগাযোগ করেছিলেন। অনেকে বলছেন গোয়েন্দা শাখার কেউ হতে পারে, যে কেউ আবার যে কেউ তার সাথে যোগাযোগ করেছেন। তো যোগাযোগ করার পর তারাই কিন্তু তাকে বলেছিলেন যে তার এই সাক্ষাতের খবর যেন বাইরে কেউ না জানে। তখন শফিকুর রহমান সাহেব বলেছেন, বাইরের মানুষ কেন জানবে না? সকল কূটনীতিকদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, সেটা আমরা জানাই, আপনাকে কেন জানাবো না? এমন হবে না। এরপর থেকে যাই হোক না কেন, সব প্রকাশ্য হবে। কারণ আমাদের কাছে দেশের রক্ষার্থে গোপন কোনো কিছু নেই। তো বিষয়টা ছিল এমন। সেই সাক্ষাৎকারটাকে বাংলাদেশের মিডিয়ারা খুব নোংরাভাবে, বিশেষ করে একজন সাংবাদিক আছেন মুস্তফা ফিরোজ, প্রথমে উনি আসলে ব্যাপারগুলোকে খুব নোংরাভাবে তুলেছেন। এরপর শাহেদ আলম, যাকে বিরানি আলম বলে সবাই চেনেন, তিনিও কিন্তু খুব নোংরাভাবে পোস্ট দিয়েছেন এইগুলো নিয়ে। আসলে এরা কি ধরনের কি বোঝে আমি বুঝি না, যে এরা এতটা জ্ঞান পাপী কেমনে হয়, যে একটা সহজ সরল বিষয়টাকে কেমন করে মানুষের সাথে মানে নেগেটিভ ভাবে উপস্থাপন করা। তবে এখন যদিও বা জামায়াতের হাতে রেগুলার মিডিয়া এবং বড় মিডিয়া নেই, কিন্তু জামাতের হাতে যে রয়েছে, জামাতের কর্মীরা এবং সচেতন মহল সোশ্যাল মিডিয়ায় খুব সোচ্চার। তারা এটাকে কিন্তু প্রতিষ্ঠিত হতে দেননি এবং তারা এই মিথ কিন্তু ভেঙে দিয়েছেন, এবং আজ সেটা সকলের কাছে প্রমাণিত যে একটা গুজব রটানো হয়েছে। এই কারণে একটা দিকে ভালো হয়েছে যে এই অপপ্রচারটাই কিন্তু জামাতের প্রচারণা আরো বাড়ায় দিল, জামাতের ইমেজটাকে কিন্তু আরো বাড়ায় দিল। তো এই মিডিয়া কর্মী আমাদের মতো যারা আছেন, আমরা চেষ্টা করব সত্যকে সত্য বলার। যেটা আমাদের সামনে সেটা আমরা বলবো যে এটা সত্য, আর যদি আমার ভুল করে তাও আমরা বলবো এটা ভুল। আমার কথা হলো, মিডিয়ায় যারা আছেন, যারা কাজ করেন, সকলের সত্য খবরটা আমাদের জন্য নিয়ে আসেন। আমরা সাধারণ পাবলিক, আমরা চাই সত্য একটা খবর নিয়ে, এটা কোনো গুজবের পিছনে আমরা ছুটতে চাই না। আমাদের বিশ্বাস আপনাদের উপর অনেক কিছু। তো আপনারা এমন কোনো খবর প্রকাশ করবেন না যেটা দেশ এবং জাতির জন্য ক্ষতি। সেটা যে দলেরই হোক, কোনো মিথ্যা খবর নয়, সত্য খবরটা আমাদের সামনে চলে আসুক। কোনো অপপ্রচার নয়, কোনো গুজব নয়। তো আমরা চাইবো মেইন মিডিয়া যারা আছে তারা আরো সচেতন হবেন, আর তারা আরো ভালোভাবে খবর প্রকাশ করবেন। আর আমাদের মতো সাধারণ যা জনতা আছে, আমরা বলবো আপনার একেকটি মোবাইল ফোন একটা আইডি, একটা মিডিয়া হতে পারে। তো এই সামনে যে নির্বাচন আসতেছে, সবাই যার যার অবস্থান থেকে এই ধরনের মিথ্যা অপপ্রচার আসলে খুব সোচ্চারভাবে এটাকে প্রতিহত করতে হবে। দর্শক যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। আশা করি এই ধরনের গুজবে আপনারা কান দেবেন না, এবং এই ধরনের গুজব যারা রটাবে তাদের বিরুদ্ধেও আপনারা অ্যাকশনে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।